রোহিঙ্গা সংকট এবার সাধারণ পরিষদ সভায় তুলবে বাংলাদেশ। চীন প্রস্তাবিত ত্রিদেশীয় করিডোরকে কাজে লাগানো যেতে পারে বলছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশ চীনের সম্পর্ক অবিচ্ছেদ্য, কেউ ক্ষুণ্ণ করতে পারবে না বললেন মির্জা ফখরুল। প্রধানমন্ত্রীর সফরের পর এটি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বন্যা ও জলোচ্ছ্বাস প্রতিরোধে স্থায়ী বাঁধ নির্মাণে কাজ করছে সরকার। স্লুইস গেটের রক্ষণাবেক্ষণে থাকবে স্থানীয় প্রশাসন, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। ২৪-এর ছাত্র অভ্যুত্থানের রক্তাক্ত 18ই জুলাই উত্তরায় মীরমুগ্ধ, ধানমন্ডিতে ফাইয়াজ, সাংবাদিক মেহেদী সহ গুলিবিদ্ধ হয়ে নিহত হন অন্তত ১৯ জন। এমন মৃত্যুর পরও বেগবান হয়ে ওঠে কমপ্লিট শাটডাউন কর্মসূচি। আবার উত্তপ্ত মধ্যপ্রাচ্য। যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর ঘাঁটিতে হামলা জোরদার করেছে ইরান, পাল্টা হামলা ওয়াশিংটনের। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো খবরের বিস্তারিত। আপনাদের সাথে আছি আমি কাঞ্জুম কৌরি। রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে এবছর জাতিসংঘের সাধারণ পরিষদের সভায় আলোচনা তুলবে বাংলাদেশ, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ। আর আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, কিছুতেই রোহিঙ্গা সংকটকে আন্ডার দ্য কার্পেট হতে দেওয়া যাবে না। প্রধানমন্ত্রীর চীন সফরে 3 দেশের যে করিডোরের কথা বলা হচ্ছে, সেটিকেও সংকট সমাধানে কাজে লাগানো যায় কিনা তা ভেবে দেখতে হবে। এপ্রিলে মিয়ানমারের নির্বাচনে প্রেসিডেন্ট হন দেশটির সাবেক সেনাপ্রধান মিন অং হোলাইং। সাজানো নির্বাচন হলেও নতুন এই প্রেসিডেন্টকে স্বাগত জানিয়েছে শক্তিধর দেশগুলো। ইতিমধ্যে চীন এবং ভারত সফরও করেছেন তিনি। এদিকে বাংলাদেশে রোহিঙ্গা সংকট বাড়ছেই। আরাকানের হয়ে বাংলাদেশের কিছু মানুষ লড়ছে, এমন তথ্য সামনে আসছে। অন্যদিকে রোহিঙ্গা অনুপ্রবেশ থামছেই না। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, বিশ্ববাসীর সামনে এই সংকট সবসময় আলোচনায় রাখতে হবে। চীন মিয়ানমার বাংলাদেশ করিডোরের যে প্রস্তাব চীন দিয়েছে, তা কাজে লাগানো যায় কিনা ভাবতে হবে। তাও প্রধানমন্ত্রী চীনের সফরের সময় প্রেসিডেন্ট শি জিনপিং যেহেতু এই জিনিসটা সামনে নিয়ে এসেছে যে বাংলাদেশ চায়না মিয়ানমার ইকোনমিক করিডোর হতে পারে কিনা, আমি মনে করি সেই ইকোনমিক করিডোরের মাধ্যমে কিন্তু রোহিঙ্গা সমস্যার সমাধান হতে পারে। দ্রুত বদলাচ্ছে মিয়ানমারের অভ্যন্তরীণ রাজনীতি এবং তাদের কূটনৈতিক সফলতা। আপনি বলতে পারেন যে ভারত সফর করেছেন, চীন সফর করেছেন, এবং আমাদের জন্য এটা চিন্তার কারণ এই রেজিম যত বেশি লেজিটিমেসি লাভ করবে, তত বেশি সে তার যে একটা জেনোসাইডাল একটা ক্যারেক্টার আছে, এবং এটা আস্তে আস্তে একটা স্বীকৃতি পাবে, অথবা এটা কার্পেটের নিচে চলে যাবে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ জানান, জাতিসংঘে এই প্রসঙ্গ আরও জোরালোভাবে নেওয়া হবে। এবার কূটনীতির বাইরের চ্যানেলেও সমস্যার সমাধানের চেষ্টা চলছে, বলছেন শামা ওবায়দ। আগামী সেপ্টেম্বরে ইউএন অ্যাসেম্বলি যে সেশন হবে, এখানে আমরা আরও জোরদারভাবে রোহিঙ্গার উপরে একটা সেশন রাখবো। আমি বারবারই বলেছি যে আমাদের বর্ডারে মিয়ানমার বাংলাদেশ বর্ডার খুবই দুরবস্থায়, খুবই ভালনারেবল। সব কমিউনিকেশন কিন্তু ভিজিবল না। আমাদের আনঅফিশিয়াল চ্যানেলে, অরাজনৈতিক চ্যানেলে, আনডিপ্লোম্যাটিক চ্যানেলে কমিউনিকেশনগুলো চলছে। তাদেরকে আর অনুপ্রবেশের সুযোগ দেওয়া হবে না বলেও দাবি করেন তিনি। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। বাংলাদেশ চীনের সম্পর্ক ঐতিহাসিক এবং অবিচ্ছেদ্য, এটিকে কেউ ক্ষুণ্ণ করতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপি যতবারই ক্ষমতায় এসেছে ততবারই দেশটির সাথে সম্পর্ক গভীর হয়েছে। রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ চীন মৈত্রী সমিতি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও উচ্চতায় যাবে এমন আশাবাদ ব্যক্ত করে মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের পর বাংলাদেশ ও চীনের সুসম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। চীন, ভারত, ইউরোপ, যুক্তরাষ্ট্র সহ সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে বাংলাদেশ এগিয়ে যাবে বলেও জানান মির্জা ফখরুল। একই অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, বাংলাদেশের অর্থনীতি এগিয়ে নিতে সবচেয়ে বড় বন্ধু হতে পারে চীন। আমাদের মতো দেশকে যদি এগিয়ে যেতে হয়, আমাদের অর্থনীতির গতিকেই আরো অনেক বেশি প্রবাহিত করতে হবে, এবং আমাদের এই স্ট্র্যাটেজিক টার্গেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্ধু হতে পারে চীন, কেননা চীনের সেই সামর্থ্য আছে। বিএনপি অ্যাজ এ পলিটিক্যাল পার্টি, আমরা চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে আমাদের সম্পর্ক দীর্ঘদিনের।
আমরা সবসময় চেয়েছি চীনের সঙ্গে আমাদের সম্পর্ক দৃঢ় করার জন্য, আমাদের স্বার্থে। কারণ আমরা চাই যে চীনের মতো একটি শক্তি আমাদের পাশে থাকুক, অর্থনৈতিকভাবে থাকুক। বন্যা ও জলোচ্ছ্বাস প্রতিরোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণ সহ নানা পরিকল্পনা নিয়েছে সরকার। পানি উন্নয়ন বোর্ড কোনো স্লুইস গেটের দায়িত্বে থাকবে না, রক্ষণাবেক্ষণে থাকবে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা। সকালে কক্সবাজারের পেকুয়া উপজেলা মাঠে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে 100 ঘর নির্মাণ কার্যক্রমের উদ্বোধন করে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি আরও বলেন, সরকারের মূল লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা। জনগণের ভোটে নির্বাচিত সরকার হিসেবে জনগণের যে কোনো বিপদ আপদে পাশে থাকা সরকারের দায়িত্ব ও অঙ্গীকার। শুধু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত পরিবার নয়, কৃষক, মৎস্যচাষী ও গবাদি পশুপালকদের জন্যও সরকার সহায়তা কর্মসূচি নিয়েছে বলেও জানান মন্ত্রী। অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং বিতরণকৃত সামগ্রী পরিদর্শন করেন। পরে তিনি পেকুয়ার বন্যা কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। স্থায়ীভাবে বন্যা প্রতিরোধের কোনো মহাঔষধ আজ পর্যন্ত আবিষ্কার করা যায়নি। আমাদের যে সমস্ত করণীয় তা হচ্ছে আমরা বেড়িবাঁধগুলো মোটামুটি স্থায়ী রূপ দিতে পারি, তাহলে বেড়িবাঁধ রক্ষা করা যায়। অভ্যন্তরীণ পানি নিষ্কাশনের জন্য খালের মুখ যেগুলো বন্ধ করা আছে তার মুখে স্লুইস গেট নির্মাণ করে যাতে পানি নিষ্কাশন করা যায়। যে পানি উন্নয়ন বোর্ড কোনো রকমের কোনো স্লুইস গেট ম্যানেজমেন্টের দায়িত্বে থাকবে না। টিএনও এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বাররা তারা রক্ষণাবেক্ষণ করবে যাতে করে স্থানীয়ভাবে লোকজন ক্ষতিগ্রস্ত না হয়। ভারতের পশ্চিমবঙ্গ ও সিকিমে ভারী বৃষ্টিপাত ও উজানের ঢলের কারণে তিস্তা নদীর পানি বৃদ্ধির আশঙ্কা করছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। সকালে তিস্তা ব্যারেজ পয়েন্টে পানি বিপদসীমার 18 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে আগামী 3 দিনের মধ্যে আবারও পানি বাড়তে পারে। ফলে কয়েকটি স্থানে পানি বিপদসীমা অতিক্রম করে উত্তরাঞ্চলের জেলা লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রামের নদী তীরবর্তী নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। এদিকে লালমনিরহাটে তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় তীরবর্তী নিম্নাঞ্চলের বেশ কিছু বাদাম ক্ষেত সহ বিভিন্ন ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। বেশ কিছু স্থানে নতুন করে ভাঙন শুরু হয়েছে। নির্মাণ শেষ হয়নি বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য, তার আগেই হচ্ছে অপসারণ। ঝিনাইদহের এই ঘটনায় চলছে বিতর্ক। শহরের প্রবেশদ্বারে অসমাপ্ত ভাস্কর্যটি গত কয়েকদিন ধরে ভাঙা হচ্ছে। তবে কারা বা কোন কর্তৃপক্ষ ভাঙছে সে বিষয়ে কেউ কথা বলছেন না। তবে জেলা প্রশাসক জানান, উপযুক্ত জায়গা দেখে ভাস্কর্যটি প্রতিস্থাপনের পরিকল্পনা রয়েছে। 2019 সালে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান চত্বর নির্মাণের উদ্যোগ নেয় ঝিনাইদহ পৌরসভা। এই চত্বরে 300 ফুট উচ্চতা ও 10 ফুট প্রস্থের ভাস্কর্য নির্মাণের পরিকল্পনা করা হয়েছিল। তবে এতদিনও পরিপূর্ণ রূপ পায়নি স্থাপনাটি। অসম্পূর্ণ অবস্থায় দীর্ঘদিন অযত্ন অবহেলায় পড়ে থাকে মুক্তিযুদ্ধের বীরশ্রেষ্ঠ ভাস্কর্যটি। এছাড়া মহাসড়কের মাঝখানে প্রায় 6 থেকে 7 ফুট উঁচু একটি বেদি থাকায় এক পাশে গাড়ি থাকলে অন্য পাশের যানবাহন দেখা যেত না। প্রায়ই দুর্ঘটনার শঙ্কা তৈরি হতো। যখন ওদিক থেকে গাড়ি আসে বেশি কিছু দেখা যায় না, বাইরের দিক থেকে যখন গাড়ি ওদিকে যায় তখন ওদিকে কোনো কিছু দেখা যায় না, যার ফলে এখানে দুর্ঘটনা ঘটে বেশি। পরিবেশটা তার মানে এটা ঝুঁকিপূর্ণ ছিল, ঠিক আছে। এখন এটা সরাই দিয়েছে, এখন ওইটা মনে করেন যে এখন অতটা ঝুঁকিপূর্ণ থাকবে না। তিনি একজন বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা, তার ভাস্কর্যটি আসলে একটা অপরিকল্পিতভাবে এখানে স্থাপন করা হয়েছিল। সাংস্কৃতিক কর্মীদের দাবি, ভাস্কর্যের যে অবয়ব, নকশা, স্থাপত্য কলা তা হামিদুর রহমানের প্রতিকৃতির সাথে যায় না। ত্রুটি সংশোধন করে উপযুক্ত স্থানে নির্মাণের দাবি জানান তারা। অবশ্যই মুক্তিযুদ্ধের ভাস্কর্য, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যকে আমাদের সংরক্ষণ করতে হবে এবং মর্যাদার চোখে দেখতে হবে। অন্য কোথাও যেন প্রতিস্থাপন করা হয় বা সেটির যে ত্রুটিগুলো ছিল সেটাকে সংশোধন করে নতুনভাবে। জেলা মুক্তিযোদ্ধা সংসদের যুগ্ম আহ্বায়ক জানান, একজন বীরশ্রেষ্ঠের ভাস্কর্য অপসারণের পর উপযুক্ত স্থানে যেন প্রতিস্থাপন করা হয়। মুক্তিযোদ্ধাদের একমাত্র দাবি যে যেটা বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের নামে যথাযথ স্থানে তার ভাস্কর্য নির্মাণ করতে হবে এবং যেটা অপসারণ করার পরে যদি উপযুক্ত স্থানে ভাস্কর্য স্থাপনের জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। নতুন ভাস্কর্য স্থাপন ও গুরুত্বপূর্ণ সড়কে দুর্ঘটনার ঝুঁকি এড়াতেই এই উদ্যোগ, দাবি জেলা প্রশাসকের।
আমরা হামিদুর রহমান সাহেবের একেবারে অদক্ষ মূর্তি, ওনার চেহারার সাথে যাতে মিলে শেষ কাপচার স্থাপন করব। পুলিশের যে বক্সটা আছে যে শহীদ মিনারের সামনে গোল চত্বরে আমরা এটা একটা স্থাপন করার একটা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি ভাই। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান 1953 সালের 2রা ফেব্রুয়ারি ঝিনাইদহের মহেশপুর উপজেলার খর্দ খালিশপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সিপাহী ছিলেন। 1971 সালের 28 অক্টোবর মৌলভীবাজারের ধলাই সীমান্ত ঘাঁটি দখলের লড়াইয়ে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে শহীদ হন তিনি। ডিবিসি নিউজ ডেস্ক। স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে আইনে কিছু সংশোধনী চেয়ে সরকারকে সুপারিশ করবে নির্বাচন কমিশন। প্রস্তাবনার খসড়া চূড়ান্ত করতে 21 জুলাই বৈঠকে বসবে ইসি। হালনাগাদ হচ্ছে আচরণবিধিও। একে স্বাগত জানিয়ে নির্বাচন বিশ্লেষকরা আশা করছেন সুষ্ঠু নিরপেক্ষ স্থানীয় ভোট আয়োজনে ভূমিকা রাখবে এই পদক্ষেপ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভুল সূত্রে নির্ভুল স্থানীয় সরকার নির্বাচন উপহার দিতে চায় ইসি। সেই লক্ষ্যেই ত্রুটি বিচ্যুতি নিয়ে চলছে পর্যালোচনা। দুটো প্রস্তাব, একটা হচ্ছে যে আইনগত বিষয়গুলো, যে আইনগুলো আছে স্থানীয় সরকারের 5টা টিয়ারের আইনের ভিতরে সামঞ্জস্যতা রাখা, আর আরেকটা হচ্ছে যে আচরণবিধি, এবং এটার বেসিসে আমাদের আবার পরিচালনা বিধি, যে 31 জুলাই পর্যন্ত যারা নিবন্ধিত হবেন ভোটার হিসেবে তাদেরকে নিয়ে নির্বাচন। স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে 5টি আইনে কিছু সংশোধনী চেয়ে প্রস্তাবনা তৈরি করছে ইসি। সিটি কর্পোরেশন আইন, উপজেলা পরিষদ আইন, জেলা পরিষদ আইন, পৌরসভা আইন, ইউনিয়ন পরিষদ আইন। এ সংশোধনীর ফলে নির্বাচনে প্রার্থী হওয়া সহ বেশ কিছু বিষয়ে পরিবর্তন আসবে। যেমন সরকারি কর্তৃপক্ষের কোনো লাভজনক পদে বা কোনো এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের কোনো পদে সার্বক্ষণিক নিযুক্ত থাকলে নির্বাচনে অংশ নেওয়া যাবে না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে নির্বাচনে অংশ নিতে পারবে না। স্থানীয় সরকার নির্বাচনে সরাসরি সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর সদস্যদের নিয়োগ দিতে পারবে ইসি। হলফনামায় অসত্য তথ্য দিলে বাতিল হবে প্রার্থিতা। হালনাগাদ করা হচ্ছে আচরণ বিধিও। নতুন বিধিনিষেধ আসতে পারে ভোটের প্রচারের ক্ষেত্রে। নির্বাচনী প্রচারণায় পোস্টার রাখা যাবে না। ক্যারাভ্যান ব্যবহার করে প্রচারণা চালানো যাবে। নির্বাচনী প্রচারণায় বিলবোর্ড ব্যবহার করা যাবে। আচরণ বিধির 32 নম্বর ধারার সংশোধন হলে সরাসরি প্রার্থিতা বাতিল করতে পারবে ইসি। আচরণ বিধি লঙ্ঘনে 6 মাস জেল অথবা 50,000 টাকা অথবা উভয় দণ্ড। এসব সুপারিশ সরকারের কাছে পাঠাবে নির্বাচন কমিশন। তা চূড়ান্ত করবে সরকার। কিছু কিছু প্রস্তাবনা আছে যেগুলো হয়তো স্বাভাবিকভাবে সব তো প্রস্তাবনা তো গ্রহণযোগ্য হবে না, আবার সব প্রস্তাবনা বাতিলও হবে না। কিছু কিছু যে ভালো যেগুলোর মনে হচ্ছে যে হ্যাঁ অর্থবহ এবং গ্রহণযোগ্য সেগুলো আমরা নিয়েছি, আবার যেগুলো মনে হচ্ছে যে না এটা দরকার নেই। বিশ্লেষকরা বলছেন এসব পদক্ষেপ সুষ্ঠু সুন্দর স্থানীয় নির্বাচন আয়োজনে সহায়ক হবে। কাজের স্বাধীনতা বাড়বে ইসির। আচরণ বিধি এমন হওয়া উচিত যাতে করে যারা খুব প্রভাবশালী মানুষ, অর্থাৎ ধরেন যে মন্ত্রী, এমপি বা এই লেভেলে যারা আছে, তারা যাতে কোনোভাবেই ইলেকশনে প্রচার করতে না পারে। মাঠটা ফেয়ার থাকে, সবার যেন সমতল থাকে। অর্থের একটা বিশাল ব্যবহার আছে, সো সেটাকে কন্ট্রোল করার একটা মেকানিজম থাকতে হবে এবং এটাকে খুব সুস্পষ্টভাবে আইনের মধ্যে নিয়ে আসতে হবে। এরই মধ্যে নির্বাচন উপযোগী 4,581টি ইউনিয়ন পরিষদ, 61টি জেলা পরিষদ, 495টি উপজেলা পরিষদ, 330টি পৌরসভা, 13টি সিটি কর্পোরেশনের বিভিন্ন পদের বিষয়ে তথ্য সংগ্রহ করছে ইসি। সম্ভাব্য ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত করতে বলা হয়েছে 27 আগস্টের মধ্যে। হুমায়রা ফারুকি, ডিবিসি নিউজ, ঢাকা। সিলেটে 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরও 3 শিশুর মৃত্যু হয়েছে। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। সকালে বিষয়টি নিশ্চিত করেছে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে সিলেট বিভাগে হাম ও উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 99 জনে। এদের মধ্যে একজন প্রাপ্তবয়স্ক এবং বাকি সবাই শিশু। মৃতদের মধ্যে সিলেট জেলার 35 জন, সুনামগঞ্জে 44, মৌলভীবাজারে 12 এবং হবিগঞ্জে 8 জন রয়েছেন। এদিকে বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন 297 জন রোগী। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 2026 সালের 1 জানুয়ারি থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগে মোট 534 জন ল্যাবচিট নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন। এদিকে গত 24 ঘন্টায় সিলেটে নতুন করে একজন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের সবশেষ প্রতিবেদনে জানানো হয়েছে, চলতি বছরের 1 জানুয়ারি থেকে 17 জুলাই পর্যন্ত বিভাগে মোট 82 জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। মুন্সিগঞ্জে ভয়াবহ হচ্ছে ডেঙ্গু পরিস্থিতি। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। চলতি মাসে 2 শতাধিক রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
আনুষ্ঠানিকভাবে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের আইসিইউ ইউনিট চালুর ঘোষণা দেওয়া হলেও তা এখনও সচল হয়নি। এতে ডেঙ্গু আক্রান্ত মুমূর্ষু রোগী নিয়ে বিড়ম্বনায় স্বজনরা। এছাড়া হাসপাতালের ব্যবস্থাপনা নিয়েও আছে বিস্তর অভিযোগ। চলতি বছর মুন্সিগঞ্জে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা 5 শতাধিক। এর মাঝে শুধু জুলাই মাসেই 2 শতাধিক রোগী মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। অবস্থা গুরুতর হওয়ায় ডেঙ্গু বিশেষায়িত ওয়ার্ডে ভর্তি অন্তত 40 জন। শয্যা সংকটে অনেকেই চিকিৎসা নিচ্ছেন বারান্দায়। আমার বাচ্চারা কালকা 3 ঘন্টার পরে দাঁড়ায় থেকে সিরিয়াল আমি ডাক্তার দেখাইছি। আর আমাকে চিকিৎসা ঠিক মতন তো আইতাছে না, পাইতেও আসি না। চিকিৎসক ও পর্যাপ্ত লোকবল না থাকায় হাসপাতালের কার্যক্রম ব্যাহত হচ্ছে। অপরিচ্ছন্ন পরিবেশ, চিকিৎসা সেবা ও ব্যবস্থাপনা নিয়ে ক্ষুব্ধ রোগী ও স্বজনরা। যাওয়া যায় না, ভালো মানুষ যারা এরা অসুস্থ হয়ে যায়। সারা রাত বিন বিন করে মশায়, এত ময়লা থাকে 24 ঘন্টায় একবার কোনো রকম একটু ঝাড়ু দিয়ে চলে যায়। এদিকে হাসপাতালটির আইসিইউ ইউনিট আনুষ্ঠানিকভাবে চালু করার ঘোষণা দেওয়া হলেও লোকবল নিয়োগ না হওয়ায় তা কার্যত অচল। কালকে একটা রোগীর অবস্থা খুবই শোচনীয় হয়ে গিয়েছিল এবং এখানে যদি আইসিইউ অবস্থাটা ঠিকভাবে চালু থাকতো তাহলে এই রোগীটার অবস্থা আরো ভালো হতে পারতো, কিন্তু পরবর্তী ওই রোগীটাকে ঢাকা রেফার করতে হয়েছে। সাধারণ জ্বর ঠান্ডা এই সমস্ত সিমটম রোগী আসলে তারা ঢাকা রেফার করে দেয়। আসলে এগুলো খুবই দুঃখজনক। ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে দাবি হাসপাতাল তত্ত্বাবধায়কের। ওয়েট সিজনে ডেঙ্গু রোগী বাড়ে, তবে এখনো এটা আশঙ্কা বলার আমার মনে হয় এখনো সময় আসেনি, তবে আমরা প্রস্তুত আছি। আমরা চাই যে মানুষ যেন আতঙ্কিত না হয়। ডেঙ্গু উপসর্গের প্রাথমিক ধাপে আতঙ্কিত না হয়ে বাড়িতেই চিকিৎসা নেওয়ার পাশাপাশি বেশি পরিমাণে তরল খাবার খাওয়ার পরামর্শ চিকিৎসকদের। যদি মাইল্ড সিমটম হয় বাসায় থাকে 5 গ্লাস অতিরিক্ত ফ্লুইড সে গ্রহণ করবে এবং তাতে দেখবে যে তার ইউরিন আউটপুট যথেষ্ট পরিমাণে হচ্ছে কিনা। হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ও লোকবল নিয়োগের পাশাপাশি দ্রুত আইসিইউ ইউনিট চালুর দাবি স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। কুষ্টিয়ার খোকসায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে 2 জনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। গত রাত 1টার দিকে উপজেলার ওসমানপুর ইউনিয়নের দেবীনগর গ্রামের ব্রিকফিল্ড এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সামিরুল মোল্লার সাথে সালিম হোসেনের বিরোধ চলছিল। গতকাল রাতে সামিরুল দলবল নিয়ে সালিম হোসেনের বাড়িতে হামলা চালায়। সে সময় কৌশলে বাড়ি থেকে পালিয়ে যান সালিম হোসেন। সালিমকে না পেয়ে বাড়িতে অবস্থান করা 3 জনকে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে সামিরুলের লোকজন। ঘটনাস্থলে মৃত্যু হয় 2 জনের। পরে হামলাকারীরা চলে গেলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে নিহত 2 জনের মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। খোকসা থানার ওসি জানান, ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। পুষ্করিণীর ভিতর ফেলা হয়েছিল, পুষ্করিণীর ভিতর। আর ভাই নিশা পানি করা নিয়ে সবগুলো নিয়ে মারামারি বাঁচছে। আমার ভাই কুপাইছে আর 2টি মারা গেছে। গাঁজা খালে খায় তো খাতে পারে, আমি তো জানি না। আমার বাড়িও খায় না। এর বাড়ি হইলে থাকে হইলে মশে খুনে। আপন ভাই যদি আমার কথা না শোনে তা আমি তো পড়েছি, আর বাড়ি হইলে আলাদা। যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর ঘাঁটিতে হামলা আরও জোরদার করেছে ইরান। অন্যদিকে ইরানের বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এসব হামলায় নিহত হয়েছেন অন্তত 3 বেসামরিক নাগরিক। সাময়িক যুদ্ধবিরতি শেষ হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন ঘোষণার পর থেকেই আবারও শুরু হয়েছে ব্যাপক সামরিক অভিযান। কুয়েত, বাহরাইন, জর্ডান ও কাতারে থাকা যুক্তরাষ্ট্রের স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে তেহরান। হামলায় কুয়েতের ক্যাম্প উদাইরি, আলী আল সালেম ঘাঁটি এবং জর্ডানের মুয়াফফাক সালতি বিমান ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়। হামলায় বাহরাইনের মার্কিন সামরিক বাহিনীর প্রধান কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সেন্টার এবং একটি বিশাল ড্রোন টিপো ধ্বংসের দাবি করেছে আইআরজিসি। একই সাথে ইরানের জলসীমায় মার্কিন বাহিনীর অত্যাধুনিক MQ-9 ঘাতক ড্রোনও ধ্বংস করেছে তেহরান। এদিকে হরমুজ প্রণালীতে মার্কিন পাহাড়ায় থাকা 4টি তেলের ট্যাঙ্কার আটকে দিয়েছে ইরানি নৌবাহিনী। মাইনপাতা একটি নৌপথে 2টি তেলবাহী ট্যাঙ্কারের বিস্ফোরণ ঘটেছে। জবাবে 7ম রাতের মতো ইরানের বিভিন্ন সামরিক ও যোগাযোগ স্থাপনায় ব্যাপক বিমান হামলা চালিয়েছে ওয়াশিংটন। হরমুজখান প্রদেশে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় 3 বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। বেসামরিক নিহতের ঘটনায় তীব্র ক্ষোভ জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। একে সরাসরি যুদ্ধাপরাধ বলে আখ্যা দিয়েছেন তিনি। এর তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ।
by the continuing military escalation. ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক উত্তেজনা বৃদ্ধিতে মহাসচিব গভীর উদ্বিগ্ন। বেসামরিক অবকাঠামো ও নাগরিকদের উপর হামলা অগ্রহণযোগ্য। কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করার আহ্বান জানিয়েছেন তিনি। He reiterates his firm conviction. টানা পাল্টাপাল্টি হামলা, কঠোর হুঁশিয়ারি আর বাড়তে থাকা আঞ্চলিক উত্তেজনায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি প্রতিনিয়তই আরও জটিল হয়ে উঠছে। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক। ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে হামলা চালিয়েছে রাশিয়া। মস্কোর দাবি, এক সপ্তাহে ইউক্রেনে অস্ত্র ও ড্রোন ব্যবহার করে 19 বার বড় হামলা চালিয়েছে তারা। এমন তথ্য জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এছাড়াও সেখানকার অস্ত্র তৈরির কারখানা, গোলা বারুদের গুদাম, জ্বালানি ও পরিবহন কেন্দ্র এবং ড্রোন বানানোর জায়গায় হামলা করেছে রুশ বাহিনী। অন্যদিকে রাশিয়ার বিভিন্ন স্থানে পাল্টা হামলা চালিয়েছে কিয়েভ। এতে ধ্বংস হয়েছে মস্কোর যুদ্ধ বিমান ও জ্বালানি কেন্দ্র। এমন বিবৃতি দিয়েছে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কানাডার ভয়াবহ দাবানলের বিষাক্ত ধোঁয়ায় উত্তর আমেরিকার বিস্তীর্ণ এলাকা আচ্ছন্ন। এর প্রভাবে তাৎক্ষণিক শ্বাসকষ্টের পাশাপাশি দীর্ঘমেয়াদে মানবদেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হয়ে নানা দীর্ঘস্থায়ী ক্রনিক রোগের ঝুঁকি বাড়ছে। নিউ ইয়র্ক থেকে টরন্টো, চারপাশ ধোঁয়া আর হলুদাভ কুয়াশায় ঢাকা। কানাডার শত শত সক্রিয় দাবানল থেকে ছড়িয়ে পড়া বিষাক্ত ধোঁয়ায় যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল ও কানাডার বড় শহরগুলো আচ্ছন্ন। ডেট্রয়েট ও টরন্টোর বায়ুদূষণ এখন বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ পর্যায়ে। মানুষের পক্ষে অল্প সময়ের জন্য বাইরে থাকা কঠিন হয়ে পড়েছে। ফুসফুসের রোগীদের জন্য এই বাতাস আশঙ্কাজনক হতে পারে। এমনকি সম্পূর্ণ সুস্থ মানুষের শরীরেও এটি মারাত্মক প্রতিক্রিয়া তৈরি করছে। বিশেষজ্ঞদের মতে দাবানলের ধোঁয়ায় থাকা অতি সূক্ষ্ম কণা PM2.5 ফুসফুস পেরিয়ে রক্তে মিশে হৃৎপিণ্ড, মস্তিষ্ক, কিডনি ও অন্যান্য অঙ্গে প্রদাহ সৃষ্টি করতে পারে। চিকিৎসকদের সতর্কবার্তা, দীর্ঘদিন এ দূষণের সংস্পর্শে থাকা ধূমপানের মতোই মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে। কয়েক মাস এমন নোংরা বাতাসে শ্বাস নিলে মানুষের মস্তিষ্কের কার্যক্ষমতা কমে যেতে পারে এবং ডেমেনশিয়া বা স্মৃতিশক্তি কমে যাওয়ার ঝুঁকি বাড়ে। গর্ভবতী মায়েদের ক্ষেত্রে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা চিরতরে নষ্ট হতে পারে এবং সময়ের আগেই অপরিণত শিশুর জন্ম হতে পারে। চিকিৎসকদের পরামর্শ, প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়াই ভালো। বাইরে বের হলে সাধারণ মাস্কের বদলে অন্তত একটি N95 মাস্ক ব্যবহার করা উচিত। বিশেষজ্ঞদের মতে জলবায়ু পরিবর্তনের প্রভাবে দাবানল আরও তীব্র হচ্ছে, যা দীর্ঘমেয়াদে জনস্বাস্থ্যের জন্য হুমকি হয়ে উঠছে। সামিউল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।